অবশেষে শুক্রবার বিমস্টেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসছেন ইউনূস মোদি। কাল ব্যাংককে এস জয়শঙ্কর তৌহিদ হোসেন আলোচনা। আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দর্শক দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। জুলাই গণহত্যায় শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট প্রসিকিউশনে অপরাধ প্রমাণে মিলেছে তথ্য প্রমাণ, পার পাওয়ার সুযোগ নেই বলছেন চিফ প্রসিকিউটর। দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই ঘটেনি দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চলছে অভিযোগ ফখরুলের। ঈদের তৃতীয় দিনে উৎসব মুখর সারা দেশ। পার্ক বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। চট্টগ্রাম সহ 3 জেলায় দুর্ঘটনায় 14 জনের মৃত্যু। ঈদে জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা মিলছে না হাসপাতালে। টাকার অভাবে চিকিৎসা না পাওয়ার অভিযোগ। বিচ্ছিন্ন অনাকাঙ্ক্ষিত বলছে কর্তৃপক্ষ। বিশ্বজুড়ে ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণা আজ। অস্থির বৈশ্বিক শেয়ার বাজার শঙ্কায় ভারত। বাণিজ্য যুদ্ধের জন্য প্রস্তুত ইউরোপ। এবং বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্যে কাল পাকিস্তান যাচ্ছে নারী ক্রিকেট দল। কোয়ালিফায়ারে ব্যাটারদের দিকেই তাকিয়ে টাইগার্স অধিনায়ক। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। দর্শক ঈদ মুবারক। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এবার যাচ্ছি পুরো খবরে। অবশেষে প্রথমবার বৈঠকে বসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি। শুক্রবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। আর এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে ভারত, আশাবাদী বাংলাদেশও। আর এদিকে ব্যাংককে আজ শুরু হয়েছে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলন। থাইল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। বঙ্গোপসাগরীয় অঞ্চলের 7টি দেশ নিয়ে থাইল্যান্ড ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে 6ষ্ঠ বিমস্টেক সম্মেলন। প্রথম দিনেই সচিব পর্যায়ের বৈঠক। 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। বৈঠক শেষে বিমস্টেকের মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন চায় বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন সচিব। বিমস্টেক আন্ডারে যে সমস্ত কাজ হয়েছে সেগুলো একটা রিভিউ করেছি এবং একই সাথে আমরা মন্ত্রী পর্যায়ে যে বৈঠক কালকে অনুষ্ঠিত হবে সেটার যে ড্রাফট এজেন্ডা সেটা চূড়ান্ত করেছি। অন্যদিকে বিমস্টেক সম্মেলনেই দেখা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারতের পক্ষ থেকে ঢাকার কূটনৈতিক পত্রের প্রেক্ষিতে ইতিবাচক সাড়া দিয়েছে ভারত। সম্মেলনের সাইড লাইনে শুক্রবার তাদের বৈঠকের বিষয়ে সচিব বলেন, এ বিষয়ে আশাবাদী বাংলাদেশ। আমরা ট্রেড ইনভেস্টমেন্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে যেটা লিড করি সেইটার উপর আজকে আমরা একটা প্রেজেন্টেশন দিয়েছি। এই বৈঠকটিকে একইভাবে গুরুত্বপূর্ণ মনে করছেন ভারতীয় গণমাধ্যম। তাদের জনগণের জন্য তো যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে কেয়ারটেকার গভর্নমেন্টই হোক আর ইলেক্টেড গভর্নমেন্টই হোক। তো সুতরাং আমার মনে হয় যে এই মিটিংটা অতি আবশ্যকতার একটা বিষয় আছে। আগামীকাল মন্ত্রী পর্যায়ের বৈঠকে যুক্ত হবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে বৈঠকের কথা রয়েছে তার। আবারও আলোচনার শীর্ষে নরেন্দ্র মোদি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে এই বৈঠক দুদেশের বরফ গলাতে কতটুকু সহায়ক হবে তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে কৌতূহল, এবং এই বৈঠকের বিষয়ে ভারতের সম্মতি এবং ইতিবাচক সাড়াও নানা মহলে জাগিয়ে তুলেছে নতুন সাড়া। প্রমা চৌধুরী, থাইল্যান্ড, ব্যাংকক। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে কাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বৈঠক করবেন কয়েকটি দেশের নেতাদের সঙ্গে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সব তথ্য জানান প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। এবারের সম্মেলনে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ। আঞ্চলিক সহযোগিতার অংশ হিসেবে বিমস্টেকের দায়িত্ব গ্রহণের সময় বিভিন্ন দেশের নেতাদের সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া দুই দেশের সহযোগিতা বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনার কথা রয়েছে। আমরা আশা করছি যে অন্যান্য সকল সদস্য রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি এই সুযোগে
তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন। এটা হয় কিন্তু স্বাভাবিক। আমরা এই বৈঠকের জন্য অনুরোধ করেছি সরকারিভাবে। আমরা আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ভূমিকম্পের কারণে মিয়ানমারে জাতীয় শোক থাকায় সেখানকার জান্তা সরকারের প্রধান এবারের সম্মেলনে উপস্থিত থাকা নিয়ে নিশ্চিত নয়। তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশের সাথে। একই সঙ্গে সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে ভারতের গণমাধ্যম ও রাজনৈতিক দলগুলো যে প্রতিক্রিয়া দেখিয়েছে তারও জবাব দেন ডক্টর খলিলুর রহমান। কানেক্টিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ারটা খুলে দিবে, বিশেষ করে যাদের জন্য সমুদ্রে অ্যাক্সেস পাওয়াটা খুব কঠিন। আমরা কিন্তু কানেক্টিভিটি জোর করে চাপিয়ে দিব না, দেওয়ার অবস্থা আমাদের নাই। কেউ যদি নেন খুব ভালো, আর না নিলে কি করবো আমরা? আমার কিছু কারণ নেই। অত্যন্ত সদুদ্দেশ্য প্রণোদিত কথাই তিনি বলেছেন। এবার বিমস্টেকের ইয়ং জেনারেশন ফোরামের আলোচনায় প্রধান বক্তা হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া সাক্ষাৎকার দিবেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা, আর এমনটাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বুধবার এই বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, তদন্ত প্রতিবেদনে গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে বহু প্রমাণ ও উপাত্ত রয়েছে। কখনো সরাসরি, কখনো টেলিফোনে সহ নানা মাধ্যমে গুলির নির্দেশ দিয়ে তা আবারও নিশ্চিত করেন শেখ হাসিনা। হেলিকপ্টার থেকে গুলি করার স্পষ্ট নির্দেশও দিয়েছিলেন তিনি। আইনের ভাষায় এই গণহত্যার সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি শেখ হাসিনার। তিনি আরও বলেন, খসড়া প্রতিবেদনটি এখন প্রসিকিউশনের হাতে রয়েছে। প্রতিবেদনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণহত্যা চালানোর অজস্র প্রমাণ উঠে এসেছে। শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই ঘটেনি। দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নিচ্ছে ইসলামী কট্টরপন্থীরা শীর্ষক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর অন্যদিকে তথ্য উপদেষ্টা জানিয়েছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে আরও কঠোর হবে সরকার। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশকে নিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন, যেটিকে বিভ্রান্তিকর বলে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। যাতে বলা হয়েছে, প্রতিবেদনটিতে একতরফা দৃষ্টিভঙ্গি ও ভুলচিত্র তুলে ধরা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানার কার্যক্রম পরিদর্শন ও ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে একই ইস্যুতে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বাংলাদেশে জঙ্গিবাদ সম্পর্কিত কোনো সমস্যা নেই। 5 আগস্টের পর আইনশৃঙ্খলা কিছুটা নাজুক থাকলেও ধীরে ধীরে তা উন্নতি হচ্ছে বলে মন্তব্য তার। কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এইখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। আপনারা আমার থেকে আরো ভালো জানেন, কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। গণঅভ্যুত্থানের পর দায়ের হওয়া মিথ্যা মামলা সম্পর্কে তিনি বলেন, তদন্তে নিরীহ কেউ ভোগান্তির শিকার হবে না, তবে কোনো দুষ্কৃতিকারীকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। 5ই অগাস্টের পরে কিছুদিন তো সরকারই ছিল না, এরপরে তো পরিস্থিতিটা তো আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আপনি প্রথমে ওই পুরানো ঘটনাগুলি নিয়ে আসতে তো হবে না। এদিকে কুমিল্লায় গণঅভ্যুত্থানের শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানান, চরমপন্থার সুযোগ কেউ নিতে পারবে না। ওনারা বলতেছেন যে এখানে একটা চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। গণতান্ত্রিক পদ্ধতি তে দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা খুবই বলিষ্ঠ ভূমিকা রাখব। বাংলাদেশে কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে সেদিকে বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে বলেও জানান তথ্য উপদেষ্টা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বিএনপির বিরুদ্ধে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগে নির্বাচন পরে সংস্কার, এমন কথা বিএনপির পক্ষ থেকে বলা হয়নি বলেও তিনি দাবি করেছেন। দেশের সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি নেতা রুহুল কবির রিজভী। আর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সাফ জানিয়েছেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা নেই, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে নির্বাচন।
ঈদ উপলক্ষে নিজ এলাকা ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের তৃতীয় দিনেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে, আগে নির্বাচন পরে সংস্কার, এমন বক্তব্য বিএনপির পক্ষ থেকে দেয়া হয়নি বলে জানান তিনি। সংস্কার নির্বাচন তো আলাদা জিনিস না, সংস্কারের মতো চলবে, নির্বাচনের মতো চলবে। আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে জনগণের সঙ্গে সম্পর্ক করা। এদিকে বুধবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশে উগ্রবাদের কোনো উত্থান ঘটেনি, পরাজিত শক্তি পরিকল্পিতভাবে বাংলাদেশকে কলঙ্কিত করতে নিউ ইয়র্ক টাইমসের মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করিয়েছে। এ সময় সংকট কাটাতে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। তাদের অনেক টাকা, অনেক কালো টাকা, এবং এই টাকা তারা খরচ করছেন নানাভাবে বিভ্রান্ত রটানোর জন্য। বিভিন্নভাবে তারা সেই টাকাগুলো ব্যবহার করছেন বাংলাদেশের ভাবমূর্তিকে টার্নিশ করার জন্য। শেখ হাসিনা জঙ্গি দমনের নামে যা করেছেন এটা প্রহসন, তামাশা এবং নাটক। আন্তর্জাতিক বিশ্বকে তিনি দেখাতে চেয়েছেন বাংলাদেশে জঙ্গিবাদ আছে। তবে নির্বাচন নিয়ে ধোঁয়াশার কোনো সুযোগ দেখছেন না তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। লক্ষ্মীপুরে তিনি জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনের বিষয়ে বলেছেন যে ডিসেম্বর অথবা জুন 2024। এটা হচ্ছে সংস্কার, কতটুকু হবে কিভাবে হবে সেটার উপর নির্ভর করছে। আমি মনে করি যে এর ভিতরে আমরা সীমিত রাখি আর কি। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না বলেও জানান তথ্য উপদেষ্টা। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। নাফিসা, ঈদ তো ঢাকায় করা হলো, এমন ফাঁকা ঢাকা কি এর আগে কখনো দেখেছেন? ফাঁকা ঢাকা ঈদের আগে দেখা হয়, কিন্তু এবার মনে হচ্ছে একটু বেশিই ফাঁকা। কেমন লাগছে? আমার তো দুর্দান্ত লাগছে। আমরা পরবর্তী সংবাদে যাচ্ছি। দর্শক, ঈদের ছুটিতে যানজট আর কোলাহল মুক্ত এক ভিন্ন নগরী যেন রাজধানী ঢাকা। এমন পরিবেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নগরবাসী। ঈদের ছুটিতে মিলছে শৈশবের আনন্দ, বন্ধু পরিজনের আড্ডা, পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ। আর ঈদ আনন্দে ফাঁকা নগরীর সুযোগ নিতে দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। চিড়িয়াখানা সহ ভ্রাম্যমাণ বিনোদন কেন্দ্রগুলোতেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ব্যস্ত রাজধানী ঈদের ছুটিতে পায় ভিন্ন এক রূপ, যানজট আর কোলাহলমুক্ত পরিবেশ যেন স্বস্তির নিঃশ্বাস। নারীর টানে যাদের ঘরে ফেরা হয়নি তারাই ফাঁকা ঢাকা উপভোগ করছেন, ঘুরে বেড়াচ্ছেন নগরের বিভিন্ন জায়গায়। আবু বকর আর ওমর ফারুক আনন্দে খেলছে বালু আর মাটি নিয়ে। এভাবেই গ্রাম বাংলায় শৈশবের এমন দৃশ্য চিরাচরিত হলেও ঢাকা শহরে খুব একটা দেখা যায় না এমন। মাটি দিয়ে খেলতে অনেক ভালো লাগে। চিরাচরিত সেই যানজট দূষণটা নাই, খুব উপভোগ করতেছি এটা। গ্রামে যেতে পারে নাই, সেই আক্ষেপটা, মনের কষ্টটা কিছুটা হলেও যেন ওদের কমে। ধানমন্ডি লেক, সংসদ ভবন, রমনা, টিএসসি সহ বিভিন্ন এলাকায় সবসময় লোকসমাগম থাকলেও ঈদের সময়ে অনেকটাই ফাঁকা। তাই বন্ধু, পরিবার, প্রিয়জনের সাথে চায়ের আড্ডায় মেতে ওঠেন কেউ কেউ। বরিশাল, সাভার সহ বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী এসেছেন আগারগাঁও জিয়া উদ্যানে। সবুজে ঘেরা নির্মল পরিবেশ যোগ করছে বাড়তি আনন্দ। যারা ঢাকায় আছেন বর্তমানে গ্রামের মানুষ, তারা দেখা ছাড়া বুঝবে না যে ঢাকা আসলে কত সুন্দর। আমি বরিশাল থেকে ঘোরাঘুরির জন্য এসেছি ঢাকাতে, জিয়া উদ্যান ঘুরলাম, জিয়ারত করলাম। লোকজন বেশি থাকলে গ্যামজাম হয়, ফাঁকা হিসেবে ভালোই আছে। ঈদের ছুটি পাইছি, সেই কারণে বাড়িতে যাই নাই, ঢাকা ঘুরতে আসছে। এদিকে দর্শনার্থীদের উপস্থিতিতে এদিন মুখর ছিল মিরপুর জাতীয় চিড়িয়াখানা। বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন নানা জাতের পশু পাখি দেখতে। মা বাবার সঙ্গে ঘুরতে পেরে উচ্ছ্বসিত শিশুরা। বাচ্চারা এখানে ভালো উপভোগ করে চিড়িয়াখানাকে দেখতে। চিড়িয়াখানার বাঘ, তারপরে সিংহ, বানর, এগুলা খুব ভালো লাগে। এছাড়াও রাজধানীর কিছু কিছু জায়গায় ভ্রাম্যমাণ বিনোদন কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। আয়োজকরা বলছেন, ঠাসবুনুটের ভিড়ে নগরবাসীকে একটু আনন্দ দিতেই তাদের এই আয়োজন। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এদিকে ঈদের তৃতীয় দিনেও রাজধানীর ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। তবে রেল স্টেশন এবং বাস টার্মিনালে নেই ঢাকায় ফেরা মানুষের তেমন কোনো একটা ভিড়। এবারের ঈদে দীর্ঘ ছুটি থাকায় মানুষ কয়েক ধাপে বাড়ি যাওয়ায় ভোগান্তি ছাড়াই ঈদ যাত্রায় স্বস্তিতে নগরবাসী।
গেল বছরেও এ সময় রেল স্টেশন আর বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। ঘরমুখো মানুষ আর ঈদ উদযাপনের পর রাজধানীতে ফেরা মানুষের জন্য অবধারিত ছিল সীমাহীন ভোগান্তি। তবে এবছরের চিত্র একদমই আলাদা। ঈদের তৃতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে নেই খুব একটা যাত্রী চাপ, নেই ঈদ ফেরত মানুষের ঢল, বরং এখনও নিরিবিলি ঝামেলাবিহীনভাবেই ঢাকা ছাড়ছেন অনেকে। গাড়ি ঘোড়ার ঝামেলা একটু কম আছে, রাস্তা ফাঁকা আছে, ছেলে মেয়ে নিয়ে যাইতে সমস্যা হয়, তার জন্য এখন যাচ্ছি। আমি যাচ্ছি, আমার একটু ডিউটি ছিল, বাট আর ট্রেনের টিকিট পাচ্ছি না, তো এখন ট্রেনের সিট পাচ্ছি আর কি, এই জন্য আর কি এখানে যাচ্ছি ঈদ উদযাপন করতে, আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা। কর্মক্ষেত্রে ফিরতে হবে অবধারিত জেনেই বাড়তি ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগে ফিরেছেন রাজধানীতে। তাদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। এদিকে গাবতলী মহাখালী বাস টার্মিনালগুলোর চিত্র ছিল একেবারেই ভিন্ন। নেই যাত্রীদের চিরচেনা শোরগোল। গাবতলীর দিকে একটু এলোমেলো হয়েছে আর কি, বাট এখানে বেশি একটা হয়নি আমার জানা মতো, শুনেছি যে আর কি। তো আমার কালকে ছুটি হয়েছে, আমি আজকে বাড়ি যাচ্ছি আর কি। সকালবেলা খালি গাড়ি নিয়ে আসছি, 2000 টাকা আইছি হালুয়াঘাট থেকে। এদের পরের যে প্রিপারেশনটা মানুষ ঢাকায় ফেরার, সেটা আমাদের যথেষ্ট ট্রান্সপোর্ট আছে, নির্দ্বিধায় চলে আসতে পারবে। ঈদযাত্রায় ভোগান্তি ছাড়া ঘরে ফেরা মানুষের ঈদ পালন, আর অন্যদিকে পরিবহন শ্রমিকদের যাত্রী সংকট নিয়েই কাটছে এবারের ঈদ। তবে ছুটির শেষ দিনগুলোই যাত্রী চাপ কিছুটা বাড়বে বলে মনে করছেন পরিবহন মালিকরা। শাহরিয়ার সৌমিক, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে ঈদ বিনোদনের খবর শোনাতে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের টগি ফান ওয়াল থেকে সহকর্মী মিনা ফেরদৌস ও বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী ফাতেমা কাউসার। প্রথমেই যাচ্ছি মিনা ফেরদৌসের কাছে। মিনা, একেতে গরম, তার উপরে ঢাকা শহরে বাচ্চাদের বিনোদনের কেন্দ্র বলতে গেলে বেশ সীমিত। সেক্ষেত্রে টগি ফান ওয়ার্ল্ডে আগত শিশুদের আপনি কেমন উচ্ছ্বাস দেখছেন এবং তাদের অভিভাবকেরা কি বলছে? এই মুহূর্তে রয়েছে আমি টগি ফান ওয়ার্ল্ডে, যেখানে দেখতে পাচ্ছেন যে বাইরের বিনোদন স্পটগুলো কিন্তু আসলে বন্ধ হয়ে যাওয়ায় ইনডোর স্পটগুলোতে কিন্তু বাচ্চাদের এবং অভিভাবকদের ভিড় বাড়ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু প্রচুর অভিভাবক এবং বাচ্চাদের আসলে উপচে পড়া ভিড় লক্ষ্য করছি। এখানে কিন্তু বাচ্চারা বিভিন্ন রাইড উপভোগ করছেন। এখানে কিন্তু প্রায় 150টির মতো রাইড এবং গেম চালু রয়েছে, যেখানে নামমাত্র আসলে প্রবেশ ফি দিয়েই এখানে অভিভাবকরা বাচ্চাদের নিয়ে প্রবেশ করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটু দোলনাতে বাচ্চারা দোল খাচ্ছে, যেটি আসলে কিডস প্যাকেজের অংশ। এখানে কিন্তু টগি ফার্ল্ডের বাচ্চাদের যে প্যাকেজটি রয়েছে সেটিতে আসলে কিন্তু শতাধিক গেম এবং রাইডস রয়েছে। বাচ্চারা চাইলে যে কোনো ধরনের 9 থেকে 17 তলা পর্যন্ত প্রত্যেকটি ফ্লোরে আসলে রাইড এবং গেম উপভোগ করতে পারবেন। এছাড়া আমি একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু বড়দের জন্য বিভিন্ন প্যাকেজ রয়েছে। দিনব্যাপী চাইলে কিন্তু সেই প্যাকেজ নিয়ে তারা উপভোগ করতে পারে। এছাড়া বড়দের জন্য যে প্যাকেজগুলো রয়েছে তার মধ্যে জনপ্রিয় কয়েকটি রয়েছে লেজার ট্যাগ, স্কেপ রুম, হলোগেট, হ্যাডো এবং বিভিন্ন ধরনের রেসিং গেম। আমরা বাচ্চাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা কিন্তু আসলে পছন্দ করছে বিভিন্ন ধরনের রেসিং গেমই। এছাড়া অভিভাবকরা বলছেন যে কিডসরা আসলে যারা ক্ষুদে শিশু তাদের জনপ্রিয়তার মধ্যে রয়েছে কিন্তু সফট প্লেগ্রাউন্ড, এছাড়া কিন্তু কিডস ট্রাম্পোলিন, ক্যারোসাল, এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের রাইড এবং গেম রয়েছে। এই মুহূর্তে অন্য বিনোদন কেন্দ্রে রয়েছে আমাদের আরেক সহকর্মী ফাতেমা কাইসার। আমরা চলে যাব সরাসরি তার কাছে। ফাতেমা, জানাবেন সেখানকার কি পরিস্থিতি? মিনা, আমি এই মুহূর্তে রয়েছি উত্তরায়। নতুন করে এবারের ঈদে একটি সিনেপ্লেক্স হয়েছে, স্টার সিনেপ্লেক্সের একটি শাখা হয়েছে, সেখানে এসেছি এবং সেখানে এসেও যেটি দেখতে পাচ্ছি যে প্রচুর দর্শকের সমাগম ঘটেছে এবং কিছুক্ষণ পরে আসলে দাগি সিনেমার পুরো টিম আসলে এখানে অবস্থান করবে এবং তারা এখানে এসে দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া জানবে এবং একটা শো শুরু হয়ে গেছে এবং যারা এসেছেন পরবর্তী শোয়ের জন্য আসলে তারা অপেক্ষা করছেন। যেটি বলছিলাম, সবগুলো সিনেমা হলে গিয়ে কিন্তু আমরা সিনেমার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে আমাদের দেখা হয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে আছি জেপার আবুর সাথে। দাগিতে আপনার একটা গান আছে, কেমন রেসপন্স পাচ্ছেন? আমার গানটা আসলে ফিল্মের পরে বের হবে, সোশ্যাল মিডিয়াতে এখনো যায় নাই, সবাই হলেই দেখছে। তো আমিও আসলাম দাগি, অবভিয়াসলি
আমি একটা টিম এখন দাগের একটা পার্ট, সো পুরো ফিল্মটা দেখতে আসছি। অনেক ধন্যবাদ। যেমনটি উনি বলছিল যে উনি একটা পার্ট দাগিয়ে, সেজন্য আসলে দর্শকদের রিয়াকশন জানার জন্য উনি এসেছেন। নাফিসা, এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ খবর। মিনা এবং ফাতেমা, আপনাদেরকে ধন্যবাদ। সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আবারও প্রাণ গেল 10 জনের। এই ঘটনায় আহত আরও 2 জন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি রয়েছেন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। এদিকে চালকের অদক্ষতা ও বেপরোয়া গতিতে পরিবহন চালানোর কারণেই সড়কে প্রাণ ছড়ছে প্রতিনিয়ত, বলছেন সড়ক সংশ্লিষ্টরা। আর ঘাতক বাসটি জব্দ করলেও চালক পলাতক। এছাড়া গাজীপুর ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে আরও 4 জন। চট্টগ্রামের কক্সবাজার মহাসড়ক যেন এখন মরণ ফাঁদ। 3 দিনের মাথায় সড়কে প্রাণ গেছে 15 জনের। এর মধ্যে বুধবার সকালে মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। 2000 হাইওয়ে পুলিশ জানায়, যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 7 জন এবং মেডিকেলে নেওয়ার পর আরও 3 জন সহ 10 জনের মৃত্যু হয়। 2টা হাইস একটা বাস, ওই অবস্থা আমরা পাইছি। ওইখানে যারা আহত অবস্থা ছিল দ্রুত ওদেরকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠাইছি। যাত্রীগুলোদের অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রত্যেকটা গাড়ি কিন্তু অনেক দূরের। এরা জানে না যে এখানে রাস্তাটা যে এত গুরুত্বপূর্ণ এবং এতটা খুব একটা সেন্সিটিভ রাস্তা। এই রাস্তাটা যে প্রশস্ত কম থাকার কারণে এই দুর্ঘটনাটা প্রতিনিয়ত হচ্ছে। এর আগে ঈদের দিন সকালে একই এলাকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 5 জনের। হাইওয়ে পুলিশ বলছে, চালকের অদক্ষতা ও বেপরোয়া গতির কারণে সড়কে মৃত্যুর মিছিল থামছে না। মহাসড়কটি 4 বা 6 লেনে করার দাবি স্থানীয়দের। হাজার হাজার গাড়ি যখন উভয় দিক থেকে চলাচল করে, এখানে পাশাপাশি যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য এটার একমাত্র সমাধান হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার সড়ক 6 লেনের করা, 2টা সার্ভিস লেন করা ছাড়া এছাড়া বিকল্প কোনো পথ নাই। দ্রুত এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। আরেকটা কারণ হতে পারে, এরা হচ্ছে ড্রাইভারগুলো এই এলাকাতে হয়তো এরা অনভিজ্ঞ, যেগুলো হয়তো টুরিস্ট, হয়তো মাইক্রোবাসের চালকটা হইতে পারে এটা অনভিজ্ঞ এই রাস্তাতে, এইসব কারণে হয়তো এই দুর্ঘটনাগুলো সংঘটিত হয়। ঘাতক বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। তাকে আইনের আওতায় আনার চেষ্টা করছে প্রশাসন। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। কম খরচে সুচিকিৎসার জন্য সাধারণ মানুষের কাছে শেষ ভরসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে টাকার অভাবে মুমূর্ষু রোগীর চিকিৎসা না পাওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতালে আসা রোগীর স্বজন ও ভুক্তভোগীদের অভিযোগ, পর্যাপ্ত টাকা না থাকায় পরীক্ষা নিরীক্ষা করা যাচ্ছে না, ফলে মিলছে না পরবর্তী চিকিৎসা। আর এমন ঘটনাকে বিচ্ছিন্ন এবং অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন হাসপাতালের উপপরিচালক। বেলা 11টা বেজে 30 মিনিট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বারান্দায় আহত অবস্থায় 3 মুমূর্ষু রোগীর আর্তনাদ। বুধবার সকালে রাজধানীতে বাস ও লেগুনার সংঘর্ষে আহত 3 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন কয়েকজন পথচারী। পরে জরুরি বিভাগের চিকিৎসক আহতদের দ্রুত সিটি স্ক্যান করার নির্দেশনা দেন। তবে এ সময় আহতদের প্রয়োজনীয় ফি দেওয়ার মতো অবস্থা না থাকায় সিটি স্ক্যান কক্ষের সামনেই 1 ঘন্টা ধরে ফেলে রাখা হয়। আগে টাকা দিতে হইব, হোম থেকে রিসিট নিতে হইব, এরকম একটা কিছু বলতেছে। আমরা এখানে আইসি 1 ঘন্টার উপর হয়ে আছে। এখন টাকা নাই তো, 2000 টাকা আছে একজনটা হইছে, আর টাকা হইলে এরপর 2 জনটা টাকা না দিলে ঢুকতে দিবে না। ঈদের ছুটিতে জনবল কম থাকে, তাই নানা ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। কোনো কোনো ক্ষেত্রে কোথায় যেতে হবে, কি করতে হবে এসব তথ্য পর্যন্ত সহজে জানতে পারেন না গ্রামগঞ্জ থেকে আসা রোগীরা। এখানে লোক নাই? না, লোক ছিল না। আপনারা কি কাউকে পাননি? না, পাইনি। আমি আসছি কাল সকাল থেকে। হাসপাতালের দায়িত্বরতদের এমন অপেশাদার আচরণ কোনোভাবেই কাম্য নয় জানিয়ে হতাশা প্রকাশ করলেন মেডিকেল কলেজের উপপরিচালক। এরকম বড় বড় ছুটির সময় একটু সিটি স্ক্যানের মতো এরকম বড় যে সমস্ত পরীক্ষা আছে সেগুলোর ক্ষেত্রে একটু সমস্যা হয়। এই যেটা আপনি আজকে যে ঘটনা বললেন, এটা অনাকাঙ্ক্ষিত। ভুক্তভোগী ও স্বজনদের প্রত্যাশা, উৎসবে জনবল সংকট হলে যথাযথ পরিকল্পনা গ্রহণ করা হোক, যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় কোনো রোগী। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
স্বাগত আরেকবার। দেখছেন নিউজ 24 সংবাদ। খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা। এ তথ্য জানিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ। তিনি জানান, বুধবার থেকে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। আগামী 4 দিন ওনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হবে। তাকে লন্ডন ক্লিনিকে ডাক্তাররা বাসায় দেখতে আসবেন। কিছু পরীক্ষা করার জন্য বেগম জিয়াকে লন্ডন ক্লিনিকেও নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ডাক্তার জাহিদ। রিপোর্ট পর্যালোচনা করে ডাক্তাররা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন কবে নাগাদ খালেদা জিয়া দেশে ফিরতে পারবেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বজুড়ে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আজকের এই দিনটিকে তিনি লিবারেশন ডে বা মুক্তি দিবস হিসেবে ঘোষণা করেছেন, যার প্রভাবে এরই মধ্যে অস্থির বৈশ্বিক শেয়ার বাজার। ভারতের উপর আসতে পারে বড় ধরনের ধাক্কা। এদিকে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কের জবাব দিতে প্রস্তুত ইউরোপও। সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। জানিয়ে দেব খেলার খবর। ওয়ানডে বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে কোয়ালিফায়ারের ম্যাচ খেলতে বৃহস্পতিবার সকালে পাকিস্তান যাবে বাংলাদেশ ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে টাইগার্স অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানালেন, বোলারদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে, তবে দায়িত্ব নিতে হবে ব্যাটারদেরও। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।